আসসালামু আলাইকুম। আমাকে একটু এনশিওর করো, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা, কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু এনশিওর করে দিও, ঠিক আছে? মাহির আসিফ, তুমি একটু দেখো যে হচ্ছে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। একটু জানাইও, আমি একটু শেয়ার দিতে থাকি। আচ্ছা, আমরা শুরু করবো হচ্ছে 7:05 বাজে, 7:02 তারপর শুরু করবো। আর 2 মিনিট পরে আমরা শুরু করে দেবো। তোমরা যা মানে যে যে আসবা দ্রুত এসে পড়ো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে শিওর করো যে ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু জানাও। ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু জানাও। আচ্ছা, আমরা শুরু করব। আচ্ছা, এখন একটা কথা বলবা, সেটা হচ্ছে আমরা তো ডিফারেন্সিয়েশন টেস্ট করছি, রাইট? ডিফারেন্সিয়েশনের আমি যেই মানে থিওরিটা আমি দিয়ে শুরু করছিলাম, যে ডিফারেন্সিয়েশন বলতে আসলে কি বোঝায়, সেটা ছিল এরকম, মানে অন্তরীকরণ জিনিসটা ছিল এরকম। সাপোজ তোমাকে যদি একটা বড় একটা বাঁশ দেওয়া থাকে, এই যে একটা বাঁশ, ঠিক আছে, এরকম একটা যদি বাঁশ আমার দেওয়া থাকে, এবং বাঁশ তো আর এরকম একটা লম্বা একটা জিনিস থাকে না, রাইট? ভেতরে কিছু অংশের উপর এরকম থাকে নাকি, গিট আমরা যেটা বলি আর কি, এরকম জিনিসগুলো থাকে। তো আমাকে যদি একটা দা দিয়ে দিত আর কি, ঠিক আছে, দা বলতে কি, যে ডিডিএক্স একটা দাও দিয়ে দিয়েছে আর কি, বাংলা কথায় ডিডিএক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই দাও দিয়ে যদি প্রত্যেকটা অংশে আমি কাটি, প্রত্যেকটা অংশে যদি আমি কাটি আর কি, ঠিক আছে, তখন কিরকম অংশে বিভক্ত হইতো না, ছোট ছোট অংশে, ছোট ছোট অংশে বিভক্ত হইতো, ঠিক কিনা? এই যে ছোট ছোট অংশে বিভক্ত হবে, রাইট? এইটাই ছিল আমার অন্তরীকরণের বেসিকটা, ঠিক আছে। অন্তরীকরণের বেসিক আর যোগজীকরণের বেসিক টোটালি হচ্ছে মানে উল্টা, ঠিক আছে। এখন আমাকে করছে কি জানো, বাঁশের একটা অংশ দিয়ে দিছে। এখন এইটাকে যদি জোড়া লাগাই, আমি প্রত্যেকটাকে যদি জোড়া লাগানো হয়, এটাকে 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 যদি জোড়া লাগানো হয়, তারপরে কি যদি জোড়া লাগাই আমি, তাহলে আবার ডিরেক্ট এরকম একটা জিনিস পাবো না, বাঁশ পাবো না? পাবো, রাইট? সো কোনো সময় যদি ছোট্ট একটা জিনিস দিয়ে দেয়, এইটাকে একসাথে করলে কি পাওয়া যাবে, সেইটার কাজটাই হচ্ছে আমার যোগজীকরণ, ঠিক আছে। এখন কি দেওয়া হয় জানো, এখন হচ্ছে এরকম একটা জিনিস দেওয়া হয়, সাথে ডিএক্স দেওয়া হয়, আর এখানে হচ্ছে ওই রাশিটা দেওয়া হয়, ঠিক আছে। এরকম করার ফলে যে জিনিসটা পাবো সেইটাই আমার কি
অ্যান্সার হবে। ঠিক আছে, আমি যেটা বললাম অন্তরীকরণ যাকে করব, ঠিক আছে, সাপোজ ধরো একটা রেজাল্ট আমি পাইছি, এই যে ধরো ডিডিএক্স ডিডিএক্স অফ এফ অফ এক্স, এইটাকে যদি অন্তরীকরণ আমি করি, সাপোজ ধরো পাইলাম কত জিএক্স, ঠিক আছে, এটা তো অন্তরীকরণ বুঝতেই পারলাম। ঠিক আছে, এখন এইটাকে যদি আমি যোগজীকরণ করি তাহলে এই রাশিটা পাবো কিরকম ভাবে, ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স ইকুয়াল কত হবে, এফ অফ এক্স। এইটা হচ্ছে মূলত থিওরিটা। তোমরা কি থিওরিটা সবাই ক্লিয়ার হয়েছো? আসলে অন্তরীকরণ আর যোগজীকরণের বেসিক পার্থক্যটা জানেও? একটু জানাইও যে বুঝতে পারছে কিনা। আচ্ছা আচ্ছা, নয়েজ আছে না? নয়েজ অনেক বেশি। আচ্ছা এটা বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, যেটা বুঝাইলাম সেটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাইও। নয়েজ একটু কমানো যেতে পারে। আচ্ছা দেখো ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে। আচ্ছা বাকি যারা আছো তারা কি বুঝতে পারছো? দেখো অন্তরীকরণটা ছিল এরকম, এখানে একটা আমার রাশি দেওয়া আছে, বিশাল বড় একটা রাশি, আমি এই রাশিটাকে আমরা ধরে নিয়েছি একটা বাঁশ। ঠিক আছে, নর্মালি বাঁশ, বড় বড় বাঁশ থাকে ওগুলা। এখন বাঁশের প্রত্যেকটা কিছুক্ষণ পর পর কি গিট থাকে না, শক্ত শক্ত, ঠিক আছে, এরকম গিট থাকে। এখন আমি যদি বলি যে একটা তোমাকে দা দিয়ে দিলাম, তুমি এটাকে ভাগ ভাগ করো, ঠিক আছে, তোমরা যদি ওই দা দিয়ে এখানে কাটো, এখানে কাটো, এখানে কাটো, তাহলে কি তিনটা অংশে বিভক্ত হবে না? এরকম চারটা অংশে বিভক্ত হবে, রাইট? এরকম চারটা অংশে বিভক্ত হবে। ঠিক আছে, এই যে বিভক্ত করলাম এইটাই ছিল আমার কি অ্যান্সারটা, যে এইটারে যদি আমি কাটি তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কতটুকু অংশে বিভক্ত করা যাইতে পারে, সর্বোচ্চ কতটুকু ক্ষুদ্র অংশে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে এইটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এইটা একটা ইউনিট, এইটা একটা ইউনিট। বড় একটা বাস দেওয়া থাকলে ওইটাকে যদি তুমি কাটো তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কতটুকু অংশ পাও, সেইটাই ছিল আমার অ্যান্সারটা, ভাগ করলে কতটুকু অ্যান্সার পাওয়া যায়। ঠিক আছে, আর যোগজীকরণটা হচ্ছে একত্রিত করা, যোগজীকরণ। ঠিক আছে, যোগজীকরণ যেটা ছিল যোগজীকরণ, ঠিক আছে, এইটার মিনিংটা হচ্ছে একত্রিত করা। আমাকে এই ছোট্ট একটা অংশ দেওয়া থাকবে, ছোট্ট একটা অংশ দেওয়া থাকে বাঁশের। এখন তোমাকে যদি বলে যে এই জিনিসটা জোড়া লাগাইতে, আঠা যদি তোমাকে আঠা দিয়ে দেয়, তুমি জোড়া লাগাইতে পারবে না? পারবা, রাইট? তো ওই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ডিএক্স, এইটাই তোমার আঠা, আর রাশিটা হচ্ছে এইটা। তাহলে যদি টিয়ে করো আমি একটা অ্যান্সার পাবো এখানে। ঠিক আছে, তো অন্তরীকরণটা হচ্ছে একটা বাঁশ দেওয়া থাকবে, বাঁশে তুমি কাটবা, কাটলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিভক্ত করতে পারবা। ঠিক আছে, আর যোগজীকরণ জিনিসটা হচ্ছে ছোট্ট একটা অংশ তোমার দেওয়া থাকবে, এইটাকে তুমি জোড়া লাগাইতে থাকো, তাহলে কতটুকু অংশ পাবা সেইটাই তোমাকে বের করবে যোগজীকরণ। ঠিক আছে, এখন কি ক্লিয়ার কিনা? এখন কি ক্লিয়ার কিনা বইলো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ধীরে ধীরে সাউন্ড না, ধীরে ধীরে সাউন্ডটাও রিডিউস করা যাবে আশা করি।
আচ্ছা এখন দেখো তো সবার কাছে এখন কিরকম লাগে, ধীরে ধীরে সাউন্ডটা কি কমছে কিনা একটু বইলো। সাউন্ড ক্লিয়ার না হলে তো অ্যাকচুয়ালি ক্লাস করে মজা পাবা না, একটু বইলো যে সাউন্ডটা এখন ক্লিয়ার কিনা। যারাই দেখতেছো তারা বইলো যে সাউন্ডটা এখন ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই আসছো, থ্যাংক ইউ। তোমরা এবার ক্লাস করো সুন্দর করে। তাহলে আমরা বেসিক পার্থক্য কি বুঝলাম? বেসিক পার্থক্য যেটা বুঝলাম, সাপোজ ধরো কোনো একটা জিনিসকে আমরা অন্তরীকরণ করলাম, এই যে ডিডিএক্স ছিল, এটা কত ছিল? এফ অফ এক্স ছিল। যদি কিনা এফ অফ এক্স কে আমরা ডিডিএক্স বা অন্তরীকরণ করি, তাহলে ধরো আমরা এই অ্যান্সারটা পাই, জিএক্স অ্যান্সারটা পাই, এই ফাংশনটা পাই, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনের চিহ্নটা হচ্ছে এরকম, এখানে একটা এরকম লম্বা দাগ, এখানে ডিএক্স থাকে, ঠিক আছে? আর এই যে জিএক্সটা, এই জিএক্সটা থেকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে এফ অফ এক্স পাবো। এইটাই বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তাহলে ডিডিএক্স যাকে করব, করার পরে যে অ্যান্সারটা পাবো, ওই অ্যান্সারটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে যাকে ডিডিএক্স করেছিলাম ওই ফাংশনটা আবার ফেরত পাবো, ঠিক আছে? কি করছিলাম? বাস ছিল, বাসকে আমরা কি করছিলাম? প্রথমে ভাঙছিলাম, কাটছিলাম, ছোট্ট ছোট্ট অংশ পাইছিলাম, এরপরে একটা ছোট্ট অংশ নিলাম, তারপর আঠা দিয়ে জোড়া লাগাই দিলাম, ঠিক আছে? জোড়া লাগানোর পরে আবার পরবর্তীতে কি পাইছিলাম? বাসটা ফেরত পাইছিলাম না? ওইটাই এইটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে, এই যে এফ অফ এক্স কে যদি কিনা আমরা ডিডিএক্স করি তাহলে জি অফ এক্স পাই। সেম প্রসেসে জি অফ এক্স কে যদি কিনা এবার আমরা যোগজীকরণ করি তাহলে এফ অফ এক্স ফেরত পাব, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমি সহজে একটা জিনিস বুঝাই, জিনিস আসলে কেমনে হয়, ঠিক আছে? আমরা তো সবাই জানি যে হচ্ছে তোমার এই কি বলে, দাঁড়াও একটু বইটা নিয়ে যাই, বইটা গেল যেটা, এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ডিডিএক্স করি কি পাই জানো? বলো দেখি তোমরা কমেন্টে, এক্স টু দি পাওয়ার এন কে যদি কিনা আমরা ডিডিএক্স করি তাহলে কি পাই? এক্স টু দি পাওয়ার এন কে যদি কিনা আমরা ডিডিএক্স করি তাহলে কি পাই? দেখো আমরা তোমার এক্স টু দি পাওয়ার এন কে যদি কিনা আমরা ডিডিএক্স করতাম তাহলে এই জিনিসটা পাইতাম। আমরা মোটামুটি অনেক কিছু করছিলাম যে কি এন এক্স এন মাইনাস ওয়ান, রাইট? এই জিনিসটা পাইতাম, সোজা কথা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি কিনা ফাংশনটা আমরা এরকম থাকতো ডি ডিএক্স অফ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তখন এই সূত্র অনুসারে আসলে কি পাইতাম সেটা হচ্ছে কথা, ঠিক আছে? নিচের অংশ তো ধ্রুবক সংখ্যা নাকি, এন প্লাস ওয়ান, এটা তো কোনো কাহিনী নেই, তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ান রেখে দিলাম, তাহলে বাকিটুক থাকে এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এইটাকে আমরা ডিডিএক্স করতে হবে। তাহলে সূত্র মতে কি থাকে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন বলতে কতটুকু? এন প্লাস ওয়ান না, লিখবো কত? এন প্লাস ওয়ান, ঠিক আছে, ইন্টু কত? এক্স, তারপরে কত? এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আমি জাস্ট এই সূত্রটা ফলো করছি এখানে, আর কিছুই না, এই সূত্রটা জাস্ট এখানে ফলো করে লিখছি, আর কিছুই না, ঠিক আছে? না বুঝলে বললো। এখন কত লেখা যায়? এন প্লাস ওয়ান, তো এইটা ঠিক আছে, এখানে কত? এন প্লাস ওয়ান, আর এখানে থাকে কত? এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কাটাকাটি চলে গেলে শুধুমাত্র এইটা, ঠিক না? তাহলে এইটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে তো আমার থাকতেছে কত? এক্স টু দি পাওয়ার এন, কত থাকতেছে? এক্স টু দি পাওয়ার এন থাকতেছে, ঠিক না? কত থাকে? এক্স টু দি পাওয়ার এন থাকে। তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ানের যে সূত্র মানে অ্যান্সারটা সেটা কত? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন এই জিনিসটাকে যদি কিনা আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো বলো? আমি শিখেছি কি যে এই ডিডিএক্স যাকে করব তার যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটাকে যদি কিনা আমরা ইন্টিগ্রেট করি তাহলে মূল ফাংশনটা ফেরত পাই। তাহলে এই জিনিসটার অ্যান্সার হবে এরকম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? এই যে এতটুকু যে বুঝাইছি, বলো এই যে এতটুকু যে বুঝাইছি, এই সূত্রটা যে আসছে আমি যে বুঝাইছি এটা বুঝতে পারছো কিনা? প্রত্যেকটা কথা আসলে খেয়াল করতে হবে, ঠিক আছে? ম্যাথের প্রত্যেকটা কথা যদি খেয়াল না করো তোমরা কিছুই বুঝবে না। একটা সিঙ্গেল ওয়ার্ডও তোমার আর কি এই পুরা ম্যাথ নাও বুঝতে দিতে পারে আর কি,
ঠিক আছে, বইলো। হ্যাঁ, এই যে অনেকেই অ্যান্সার দিছিল এই nx n-1, হ্যাঁ রাইট, ঠিক আছে। এখন এটা বলো বুঝতে পারছো কিনা, এখন যেটা বুঝাইছি সেটা কি বুঝতে পারছো তোমরা? বললো তাড়াতাড়ি বলতে হইব, নাহলে আগাইতে পারবো না। না বুঝলে বলবা যে ভাইয়া বুঝতে পারছি না, আবার বুঝাই দেন, বুঝাই দেবো। আচ্ছা ক্লিয়ার, নাহিয়ান, নূর ক্লিয়ার, বাকিরা, বাকি যারা আছো তারা, বাকি যারা আছো তারা ক্লিয়ার হও নাই? মোট কথা সূত্র মানে জিনিসটা হচ্ছে এইটা, যাকে আমরা অন্তরজ করব, যেই রেজাল্টে পাবো, ওই রেজাল্টটাকে যদি কিনা আমরা ইন্টিগ্রেট করি, আবার যাকে অন্তরজ করছিলাম ওই ফাংশনটাকে ফেরত পাবো, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা এবার দেখো, অনেকগুলি সূত্র আছে, সূত্রগুলি আমি লিখতেছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। সূত্রগুলো হচ্ছে যেই জিনিসটা আমি বললাম ওই জিনিসটার অনুরূপ। সাপোজ ধরো তোমাকে প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে এরকম যে ডি dx of x to the power n, আমরা কি জানি nx n-1, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ x to the power n কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমি একটু আগে প্রমাণ করে দেখাইলাম যে ইন্টিগ্রেশন অফ x to the power n এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম, x to the power n+1 ডিভাইডেড বাই n+1, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা, লেখা দেখা যায়? হ্যাঁ দেখা যায়, ঠিক আছে। ওকে, 2 নাম্বার যেটা d dx of e to the power x, আমরা কি জানি এটাকে করলে e to the power x পাওয়া যায়। সেম প্রসেসে আমরা যদি কিনা এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, কোনো পরিবর্তন নাই, e to the power x পাবো, ঠিক আছে। 3 নাম্বার d dx of e to the power mx, আমরা কি জানতাম জিনিসটা ছিল এরকম m e mx, ঠিক কিনা, এরকম ছিল, ঠিক আছে। তো সেম প্রসেসে যদি কিনা আমরা এটাকে করতে চাই তখন জিনিসটা দাঁড়াবে এরকম 1/m e to the power mx, মনে রাখবা। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখার আছে, এই যে আমি ইন্টিগ্রেট করতেছি, করার ফলে যে অ্যান্সারটা পাবো সব সময় এটার শেষে একটা সি যোগ করতে হবে, একটা সি যোগ করতে হবে, একটা সি যোগ করতে হবে। এই যে সি আছে এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেট কনস্ট্যান্ট বা যোগীকরণ ধ্রুবক, ঠিক আছে। যোগীকরণ ধ্রুবকটা হচ্ছে সি। এই সিটা কেন লাগে আমি এই সূত্রগুলো লেখার শেষে ব্যাখ্যা করবো, যদি ভুলে যাই মনে করাই দিও, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx, মনে রাখবা যোগযোগ মানে অন্তরীকরণে যেটা ছিল গুণ আকারে থাকতো m e mx, যেটা গুণ আকারে থাকতো যোগীকরণে সেটা ভাগ আকারে হয়ে যায়, যোগীকরণে সেটা ভাগ আকারে হয়ে যায়, ঠিক আছে। ভাগ সব উল্টা, একটাতে গুণ হইলে আরেকটাতে হবে ভাগ, এরকম ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা এটা চলে গেল, তারপর হচ্ছে এটা d dx of a to the power x, এটাকে করলে আমরা পাইতাম a to the power x ln a। সেম প্রসেসে যদি কিনা এটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাইতাম, মানে জিনিসটাকে ইন্টিগ্রেট করতে চাইতাম, ভালো করে খেয়াল করো, এখন থেকে মজা শুরু। d dx of a to the power x কে যদি কিনা অন্তরজ করি তাহলে পাওয়া যায় কত, a to the power x ln a। তাহলে এই জিনিসটাকে যদি কিনা অন্তরজ করি তাহলে এটা পাবো, তাহলে কি লিখবো, এটা ইন্টিগ্রেশন অফ a to the power x ln a dx ইকুয়াল হবে এই a to the power x এর সমান, ঠিক আছে। জাস্ট উল্টা, a to the power x কে অন্তরজ করলে পাওয়া যায় a to the power x ln a, তাহলে a to the power x ln a কে যদি কিনা আমরা মানে যোগীকরণ করি তাহলে পাবো কত, a to the power x পাবো, ঠিক আছে। এটাই 5 নাম্বার d dx of ln x, আমরা কি পাইতাম 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল হবে কি ln x, মনে রেখো অলওয়েজ, ঠিক আছে। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে d dx of sin x, d dx of sin x, ঠিক আছে। তো d dx of sin x মানে হচ্ছে, দেখো আমরা কি জানতাম sin x কে অন্তরজ করলে পাওয়া যায় কত cos x,
আমাদের থিওরি মতে এবার cos x কে যদি কিনা আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাওয়া যাবে কত sin x। পুরোটা এইটা যে অ্যান্সারটা পাবো ওই অ্যান্সারটাকে যদি কিনা যোগ করি আমরা তাহলে মূল ফাংশনটা ফেরত পাবো। বাংলা কথা এইটাই, ঠিক আছে। আর 7 নাম্বারটা কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, সমস্যা নেই। 7 নাম্বারটা হচ্ছে ddx অফ কত ddx অফ cos x। আমরা কি জানতাম cos x কে যদি কিনা অন্তরজ করি তাহলে কত পাই মাইনাস sin x পাই, ঠিক কিনা মাইনাস sin x পাবো। তাহলে এবার sin x কে যদি কিনা অন্তরজ করি তাহলে কত পাবো মনে রাখবা আমি কিন্তু এখানে মাইনাস দিই নি, তাহলে এখানে মাইনাস দিতে বাধ্য হবে। এটার অ্যান্সার কত আসছিল মাইনাস আসছিল, বাট যখন যোগ আমি করতেছি তখন এখানে মাইনাস দেই নি, তাহলে এখানে লিখে দিতে হবে কত মাইনাস cos x, ঠিক আছে। এই 7টা যদি লেখা হয় আমাকে বলবা যে ভাইয়া লেখা হয়েছে, ঠিক আছে। 7টা লেখা হলে বলো, এই 7টা লেখা হলে বলবা, সবাই বলবা। এই 7টা লেখা হলে বলবা। আচ্ছা আহমেদ শাহরিয়ারের শেষ, বাকিরা বাকি যারা আছে তারা সবাই যারা দেখতেছো, যেমন এখানে দেখতেছো 8 জন, ঠিক আছে। আমি কিন্তু তোমার আশা করে থাকি যে 8 জনই আমাকে জানাবা যে শেষ হয়েছে শেষ হয় নাই, ঠিক আছে। একটা ফিডব্যাক সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন জিনিসের ফিডব্যাক পাওয়াটা মানে পাইলে আগামীতে আগানো সহজ হয়, ঠিক আছে, ওই প্রসেসে আর কি। আচ্ছা একজন বলছে আমি ধরে নিলাম বাকি সবাই শেষ। আচ্ছা এবার বাকি কয়েকটা যেগুলো আছে আর কি, এবার হচ্ছে 7 নম্বর শেষ। 8 নম্বর, 8 নম্বরটা হচ্ছে এরকম যে dx অফ 10x। আমরা কি জানি 10x কে যদি কিনা আমরা অন্তরজ করি কি পাই sec স্কয়ার x পাই, sec স্কয়ার x পাওয়া যায়। সেম প্রসেসে যদি কিনা ইন্টিগ্রেট করা হয় কাকে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করা হয় তাহলে পাবো কত আমরা, এখানে কিন্তু dx দিতে হবে মনে রেখো, 10x পাবো 10x প্লাস c, প্রত্যেকটাতে c থাকবে, ঠিক আছে। প্রত্যেকটাতে c লিখতে হবে, কিন্তু প্রত্যেকটাতে আমি যদি sin x লিখলাম কিনা ভুলে গেছি, যদি না লিখে প্লাস c দাও, cos x এর প্লাস c দিও, sin x এর প্লাস c দিও, ঠিক আছে এখানে। আচ্ছা এবার হচ্ছে 9 নাম্বার, 9 নাম্বারটা হচ্ছে ddx অফ cot x। আমরা কি জানি cot x কে অন্তরজ করলে মাইনাস cosec স্কয়ার x পাওয়া যায়, cosec স্কয়ার x পাওয়া যায়। সেম প্রসেসে তাহলে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x করলে কত হবে মাইনাস cot x প্লাস c হবে, ঠিক আছে। উল্টা, সব উল্টা। ddx অফ sec x, ddx অফ sec x। আমরা কি জানি sec x কে যদি কিনা অন্তরজ করি আমরা কি পাবো sec x 10x পাবো, sec x into 10x পাবো, ঠিক না। তাহলে ইন্টিগ্রেশন অফ sec x into 10x ddx কিন্তু ভুলে গেছিলাম, dx কত লিখতে হবে মাইনাস cot x প্লাস c, sec x এটা হচ্ছে 10x, dx ইকুয়াল টু কত পাবো sec x পাবো প্লাস c, ঠিক আছে। এবার হচ্ছে 11 নাম্বার, এটা হচ্ছে dx অফ cosec x, cosec x সমান হবে মাইনাস cosec x cot x, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx ইকুয়াল কত হবে মাইনাস cosec x প্লাস c। এই যে 11টা, এই 11টা অলওয়েজই মাথায় থাকতে হবে, ঠিক আছে। এই যে 11টা দুইটা ফর্মই মুখস্থ রাখবা, এটা ইজি, ঠিক আছে। যখন লিখবা বাম পাশে আগে ddx লিখবা, দেখে দেখা এগুলোও লিখে ফেলবা, তাহলে ইজি হয়, ঠিক আছে।
2-3 বার লেখার পর প্লাস হচ্ছে তোমাদের যদি যে টেবলটা আছে টেবলে যদি কোনো অংশ থাকে ওই অংশতে লিখে টাঙায় রাখো বা ঝুলায় রাখো বা হচ্ছে আঠা দিয়ে লাগায় রাখো, যেটা করার করো, কোনো সমস্যা নেই। সকাল বিকাল দেখতে দেখতে এগুলো ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। অনেকগুলো সূত্র, এই যে একটা চ্যাপ্টার শিখাইলাম, একটা চ্যাপ্টারে 11টা সূত্র, সামনে যে চ্যাপ্টারগুলো আসতেছে ওইখানেও অনেক সূত্র আছে, ঠিক আছে। আসলে এগুলো দেখতে দেখতে ম্যাথ করতে করতে অনেক মুখস্থ হয়ে যাবে, চিন্তার বিষয় না, ঠিক আছে। বাট এরকম করা যাবে না, সেটা হচ্ছে তুমি প্রথমবার দেখছো, ঠিক আছে, তারপরে 7 দিনকে আবার দেখতেছো, এরকম করলে কিন্তু মুখস্থ থাকবে না। রেগুলার ম্যাথ করা, এই সূত্রগুলো দেখা, ঠিক আছে, এরপর হচ্ছে মুখস্থ হবে আর কি, ঠিক আছে। রেগুলার চর্চার মাধ্যমে ম্যাথ পারবা। ধরো যে আমি তো ম্যাথ পড়াই, ম্যাথ ধরো যে পড়াইলাম না, ধরো যে 6 মাস যদি না পড়াই আমি কিন্তু সব ভুলে যাবো, ঠিক আছে, অনেক কিছুই পারবো না, মাথায় খেলবে না, ঠিক আছে। তো রেগুলার চর্চা থাকলে সবকিছু পারবা, নাহলে বারবার মনে হবে যে এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন, ম্যাথ অনেক কঠিন, হ্যান ত্যান অনেক কিছু মনে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আর চেষ্টা করবো হচ্ছে কোনো জিনিস ম্যাথের প্রুফ আকারে মনে রাখার জন্য, ম্যাথ বা ফিজিক্সের, ঠিক আছে, অনেক কিছু পারবা। এটা লেখা শেষ হলে বইলো, আমরা ম্যাথ করাবো। হ্যাঁ, আচ্ছা, শেষ বলতে কি এটা শেষ? আচ্ছা, শেষ হলে তো শেষ, ওকে, আমরা একটা ম্যাথ করাবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখো, যেটা একটু পরে ম্যাথটা করবো, এটাতে লাগবে। এই যে এখন এটার দিকে তাকাও, আমি লাল করে এটা জানি বই রাখছি, হ্যাঁ, এই যে এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এই যে এটা হয়ে গেল, এই যে এটার দিকে তাকাও, দেখো এখানে 10x কে যদি কিনা আমরা অন্তরজ করি পাই কি কত? sec স্কয়ার x পাই। আর sec স্কয়ারে যদি কিনা আমরা যোগজ করি তাহলে 10x পাইতেছি। তাহলে কি বুঝলাম? ডাইরেক্ট 10 স্কয়ারের কিন্তু কোনো সূত্র নেই, 10 স্কয়ার x এর কোনো সূত্র নাই। আমাদের अवेलेबल সূত্র কোনটা? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx সমান সমান কত হবে? 10x + c। 10 স্কয়ার x এর ডাইরেক্ট কোনো সূত্র নেই, ঠিক আছে, একটু মনে রাখো, একটু পরে ম্যাথে লাগবে আমাদের। এইটা তোমাদের অনেকবার বোর্ডে আসার কথা, দেখে আসছে কিনা, হ্যাঁ অনেকবার না, 2বার আসছে আর কি। এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমার 4, রূপন্তী প্রকাশনীর 9.1 এর এক্সাম্পল 4, ঠিক আছে, এক্সাম্পল 4। ওকে, এখন বলা আছে ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার x dx, ঠিক আছে, 10 স্কয়ার x dx, এইটার মান কত? এর মান কত? এর মান কত? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমি কি শিখাইলাম একটু আগে, যে 10 স্কয়ার x এর ডাইরেক্ট কোনো সূত্র নেই, কি নেই? ডাইরেক্ট কোনো সূত্র নাই, ঠিক আছে। বাট আমরা ছোট্ট কাল থেকে শিখে আসছি, বাট 19 থেকে শিখে আসছি, যেটা সেটা হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান কত? 1, এটা জানি। আবার কত জানি? sec স্কয়ার x মাইনাস কত? 10 স্কয়ার x, নাকি শেষ বিকালের ট্রেন 1, শেষ বিকাল মানে বিয়োগ, ট্রেন মানে 10 আর, ঠিক আছে, শেষ বিকালের ট্রেন ইকুয়াল 1। আরেকটা জানি, সেটা কত? কক্সবাজারে বিকাল কাটাই নাকি? বিকাল কাটাই স্কয়ার x ইকুয়াল 1, এমনি মুখস্থ রাখছি 19 থেকে। এখন আমাদের अवेलेबल যে জিনিসটা আছে সেটা 10 স্কয়ার x, তো 10 স্কয়ার x কোথায় আছে? 2 নাম্বারটা আছে, তাহলে এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে বাকিটা কি মুছে যাবে, ঠিক আছে। এখন আমার আছে কত? 10 স্কয়ার x, তাহলে মিলাও, তাহলে কত লেখা যায়? sec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল কত লেখা যায়? 10 স্কয়ার x লেখা যায়। আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে 10 স্কয়ারের বদলে আমরা ইচ্ছা করলে কি sec স্কয়ার x মাইনাস 1 এটাও লিখতে পারি, কোনো সমস্যা হবে না। ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেট sec স্কয়ার x মাইনাস 1 dx, ঠিক না? এরকম পাই আমরা। তাহলে এইটাকে যদি কিনা জিনিস ঠিক করা যায় যে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, ঠিক আছে। এখন তো বলে দেবা, সমস্যা নেই, যে ভাইয়া এটা তো বুঝলাম যে sec স্কয়ার x dx এর ডাইরেক্ট সূত্র ছিল, এটাতে লিখে দিলাম 10x, কোনো সমস্যা নেই। কিন্তু এইটাকে কি করব? এইটাকে আসলে কি করব, রাইট? দেখো, যার সাথে কেউ নাই, যেমন কি ইন্টিগ্রেশন হচ্ছে dx আছে, তার সাথে অবশ্যই কি 1 গুণাকারে আছে, এটা তো বিশ্বাস করো নাকি? 1 গুণাকারে আছে। আচ্ছা, 1 রে আমরা ইচ্ছা করলে এই জিনিসটা লিখতে পারি না, x টু দি পাওয়ার 0 মানেও তো 1 নাকি? কোন জিনিসের উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে কত লেখা যায়? 1 লেখা যায়, আমরা জানি। তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1, ঠিক আছে।
তাহলে ইন্টিগ্রেট করতে হবে কাকে, এটা মনে মনে কত আছে, এখানে 1 আছে না, ঠিক আছে, তাহলে মনে মনে এইটাও আছে x টু দি পাওয়ার 0 ইনটু কত dx, এই আকারে আর কি আছে, ঠিক আছে। এখানে কিছু না থাকা মানে কি 1 গুণ আকারে থাকা, আর 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 0, ঠিক আছে। এখন হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র নাও, এখন হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 0 dx এর সূত্র নাও, ঠিক আছে। তো আমরা কি জানি x টু দি পাওয়ার n এর সূত্র মানে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, ঠিক কি না, প্লাস কত c আর কি, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে কত x, ঠিক আছে। আর সোজা বাংলা যদি মনে রাখতে চাও জিনিসটা কি এরকম, x টু দি পাওয়ার মানে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু হচ্ছে x, ঠিক আছে, এটা মানে x প্লাস c আর কি, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ dx মানেই কি x, তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে মাইনাস x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ও আচ্ছা, একটা জিনিস ভুলে গেছিলাম, বলছিলাম যে এই যে প্লাস c, এই কথাটা কেন লিখতে হয়, এই যে প্লাস c লিখতেছি বারবার প্রত্যেকটা সূত্রতে, দেখো বাম পাশে কিন্তু ছিল না, যখন অন্তরীকরণ আমরা করছি তখন কিন্তু এই প্লাস চিহ্নটা ছিল না, কিন্তু যখন যোগজীকরণ আমি করতে গেলাম আমি প্লাস c লিখতে বাধ্য হচ্ছিলাম বারবার, কেন কেন আমি লিখতেছিলাম একটু ব্যাখ্যা দেই। আচ্ছা এর আগে বলো তোমরা এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা, এই যে এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বলবা। এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বলবা, ঠিক আছে, সবাই বলো। আচ্ছা এই তো সুন্দর, এক্সাম্পল 4 ক্লিয়ার এমনি লিখবা, ঠিক আছে, যেই ম্যাথ করাবো ওই ম্যাথের নামটা লিখবা, তারপরে বলবা যে ক্লিয়ার, তাহলে ইজিলি বুঝতে পারবো। ওকে, একজন ক্লিয়ার হয়েছে, বাকিরা ক্লিয়ার হও না ভাইয়া। বাকিরা ক্লিয়ার হও নাই? আচ্ছা ক্লিয়ার, ওকে, দুইজন ক্লিয়ার হয়েছে, তার মানে বুঝে নিলাম যে সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন দেখো যে প্লাস সিটা আসলে কেন দেই, ঠিক আছে, প্লাস সিটা আসলে কেন আমরা দিই, কেন লিখি, ঠিক আছে, কেন লিখি। আচ্ছা দেখো যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম, সাপোজ ধরো কোন একটা ফাংশন, ঠিক আছে, কোন একটা ফাংশন 3x² প্লাস 5 আছে, এটাকে আমরা কি করতে বলছে, ডিডিএক্স করতে বলছে, ডিডিএক্স করো, ডিডিএক্স করলে আমরা কি জানি যে ডিএক্স অফ 3x² প্লাস ডিএক্স অফ 5, আমরা সুন্দর করে এটা লিখে দিই কত 6x, আর এটা কত লিখে সুন্দর করে একটা গোল্লা দেই নাকি, কারণ কি এটা একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার মানে ধ্রুবক একটা সংখ্যা কি করা যায় না, ধ্রুবক একটা সংখ্যাকে আমরা অন্তরীকরণ করতে পারি না, বিধায় আমরা 0 লিখতে বাধ্য হই নাকি, তাহলে অ্যান্সারটা কত আসে 6x, ঠিক আছে। এখন চিন্তা করে দেখো এই জিনিসটাকে যদি কিনা এবার আমরা যোগজ করি, কি করি, যোগজ করি, আমরা তো জানি এই যে রাশিটা ছিল, রাশিটাকে যদি কিনা ডিডিএক্স করা হয়, যেই রেজাল্টে পাওয়া যায় ওই রেজাল্টটাকে যদি কিনা আমরা ইন্টিগ্রেট করি তাহলে প্রথম রাশিটা ফেরত পাই, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এবার 6x কে আমরা কি করব, যোগজ করব, তাহলে কত হয় খেয়াল করব, ঠিক আছে। আমরা কি জানি 6 তো ধ্রুবক সংখ্যা, এনে থাকুক কোনো সমস্যা নেই, আর ইন্টিগ্রেশন অফ x dx কোন হিসেবে যাবে, x টু দি পাওয়ার n নাকি, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে x এর উপরে মনে মনে পাওয়ার কত আছে 1 আছে না, অলওয়েজ 1 আছে, তাহলে 1 প্লাস 1 এখানে কত 1 প্লাস 1 হবে, তাহলে কত হয় দেখো 6 ইন্টু কত x স্কোয়ার বাই 2, তার মানে কত 3x², দেখো এতটুকু অংশ কিন্তু আমরা পাইতেছি, যে 3x² অংশটুকু পাইতেছি, বাট এই যে 5, এই 5 তো আর পাচ্ছি না, ঠিক আছে। এখন আমি বলতে পারি এটা কত হবে, এটা 5 হবে, বলা যেতে পারে, এটাকে করলে
বলা যেতে পারে। এটা দেখা যেহেতু এইটার সাপেক্ষে আমি এটা করছি, তাহলে এটাকে যদি কিনা যোগজ করি তাহলে আবার এটা ফেরত পাবো, এটা দেখে আমরা বলতে পারি। বাট যখন শুধুমাত্র 6x দেওয়া থাকবে তখন তো আমি জানি না আসলে কোনটা থেকে এটা আসছে, এখানে 5 আছে না 10 আছে কি আছে আমি তো জানি না, ঠিক আছে। ওই ক্ষেত্রে এখানে লেখা হয় কত, সি লেখা হয়। এখানে সি এর মান 0 হইতে পারে, সি এর মান 1000 হইতে পারে, সি এর মান 1 লাখ হইতে পারে। এটা ডিপেন্ড করবে যেই জিনিসটা থেকে এই ডিডিএক্স করা হয়েছিল ওইটা, ঠিক আছে। তো যেহেতু আমরা জানি না বিধায় এখানে কত আছে, বা যে কোনো একটা রাশি সাপোজ এতটুকু দেওয়া থাকলে তো আমি এই রাশিটা জানি না যে এটা আছে কিনা। এখন তো আমরা বলতে পারতেছি যে এখানে ডিডিএক্স এটা ছিল বিধায় আমরা এখানে 5 লিখতে পারি চাইলে, ঠিক আছে। বাট যখন শুধুমাত্র 6x দেওয়া থাকবে, আমি জানি না এখানে 0 ছিল, যেমন এটা না থাকলেও হইতো না, যে 3x² যদি শুধু দেওয়া থাকতো তখন তো এতটুকু করাই লাগতো না, আমার রেজাল্ট কত আসতো এতটুকু আসতো না। যদি দেওয়া থাকে এখানে, যদি 1000 দেওয়া থাকে 2000 দেওয়া থাকে, এই রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়বে না, 6x আসবে, ঠিক আছে। বাট কত হবে আমাদের জিনিসটা হচ্ছে উল্টা, একটা উল্টা, ঠিক আছে। 6x কে যদি কিনা আমরা যোগ করি তাহলে 3x² পর্যন্ত পাই, বাট পাওয়া তো উচিত ছিল হচ্ছে 3x² + 5 পর্যন্ত, যতটুকু ছিল সেইটা, ঠিক আছে। এর জন্য যেটা করা হয় এখানে একটা +c দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। +c কেন দেই এবার বুঝতে পারছো সবাই, বলো তো +c টা আসলে কেন দেই। +c আমরা কেন লিখি এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? না বুঝলে বইলো, আবার বুঝাবো। +c কেন দেই সবাই বুঝতে পারছে কিনা বইলো। আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা ক্লিয়ার, ওকে। আমরা ম্যাথে চলে যাই, ম্যাথ কয়েকটা করব। নাও এবার তোমরা করো, তোমরা কইবা রেজাল্ট কি কি আসে। এটা হচ্ছে তোমার রূপন্তী প্রকাশনীর 10.1, ঠিক আছে। 10.1 এর ম্যাথ করাচ্ছি রূপন্তী প্রকাশনীর। এটা হচ্ছে 1 এর 6 নাম্বার ম্যাথ, 1 এর 6 নাম্বার ম্যাথ, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ x⁻³ প্লাস x, এটা কত dx। নাও সবাই এটা করো, এটা রেজাল্টে আমাকে বলবা কত আসে, ঠিক আছে। সবাই বলবা, এটা পারা উচিত এখন, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা করতে থাকো আর আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের সামনে যেই ব্যাচটা লঞ্চ হবে সেটা হচ্ছে অগাস্টের 14 থেকে, মানে আগস্ট মাসের 14 তারিখ থেকে হচ্ছে ব্যাচটা লঞ্চ হবে, ব্যাচ প্রগতি, ঠিক আছে। এটাতে হচ্ছে এইচএসসি এর সব টপিক তো কভার করা হবেই, প্লাস হচ্ছে প্রি অ্যাডমিশন হিসাবে তোমার কোশ্চেন ব্যাংক যেটা ছিল এটাও অ্যানালাইসিস করা হবে, শেখানো হবে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক মানে ভর্তি পরীক্ষার জন্য যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটাও সলভ করা হবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডমিশনের, ঠিক আছে, অ্যাডমিশনের। যেহেতু তোমাদের পরীক্ষা আদৌ হবে কি না, প্লাস হচ্ছে হইলেও কবে হবে ঠিক নাই, এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটা জিনিস কম্প্যাক্ট আকারে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। উপরে হচ্ছে ক্যাপশনে দেখবা যে লেখা আছে ব্যাচের ডিটেলস লেখা আছে, এখানে তো পড়ে নিও যে আসলে কতটুকু কেমনে আমরা করবো আর কি। এটা মনে রেখো যে হচ্ছে এইচএসসির যে ম্যাথ সিলেবাসটা আছে ওটা হিউজ একটা সিলেবাস, এতটুকু মাথায় রেখো, হিউজ একটা সিলেবাস। সো আমাদের অলরেডি হচ্ছে তোমাদের ইউটিউবে অনেকগুলো চ্যাপ্টার আমরা দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে, অনেকগুলি দিছি। প্লাস এইখানে যেটা এক্সট্রা হিসাবে আছে সেটা হচ্ছে কি অ্যাডমিশনেরটাও ভালো করে জোর করে পড়ানো হবে আর কি, ঠিক আছে, জোর দিয়ে পড়ানো হবে। আর এই জিনিসগুলো হচ্ছে রেগুলারলি হচ্ছে প্র্যাকটিস করবা, নাহলে ভুলে যাবা। নিজে করো আর যার কাছেই পড়ো, রেগুলার যদি ম্যাথ প্র্যাকটিসে না রাখো ঝামেলায় পড়বা খুব, ঠিক আছে। এটা অ্যাডমিশন বলো এইচএসসি বলো দুইটাতেই, ঠিক আছে। কোশ্চেন দেখলে মনে হবে যে হচ্ছে কি সাদা কোশ্চেন দেখতেছি, কিছু বুঝি না কেন, ঠিক আছে। আচ্ছা এখন করো, এটা জিনিস চলে আসে, এটা করো। এবার কেমন করবা, ভাগ করে মানে জিনিসটা আপনাকে ইয়ে করবা, ডিএক্স তারপর কত প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। আমরা কি জানি, আমরা জানি যেটা সেটা হচ্ছে কত x⁻³ + 1, x⁻n এর সূত্র গেছে আর কি, x⁻n + 1 ডিভাইডেড বাই n + 1, n + 1, ঠিক আছে। প্লাস কত x⁻n + 1, তাহলে 1 + 1, এখানে কত 1 + 1 + c, ওকে। প্লাস এর একটু লাস্টে দিলেও হবে, ঠিক আছে, একবার লাস্টে যখন লিখবা তখন দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এটা কত থাকে x⁻4, এটা কত 4 নাকি, প্লাস কত x², এটা কত, এটা হচ্ছে 2 থাকে, এখানে প্লাস c দিয়ে দাও, অ্যান্সার শেষ, ঠিক আছে। আশা করি সবাই এটা পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে, কারোই সমস্যা হওয়ার কথা না। ম্যাথ করো এটা। আচ্ছা
আমি এখানে একটা কথা লিখে রাখি বা যারা দেখবো আর কি, ব্যাচ প্রগতি, ঠিক আছে। ওকে, এখন যেটা সেটা হচ্ছে তোমার কত 2 এর 2 সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কিউব রুট এক্স ডিএক্স। এইটাকে আমার কি করতে বলছে, যোগজ করতে বলছে। মনে রাখো সেটা হচ্ছে যদি কিনা এরকম থাকে কিউব রুট এক্স, এইটা মানে আসলে কি জানো, এটা মানে হচ্ছে এইটা। শুধু রুট মানে কি জানো, শুধু রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আর যদি এরকম থাকে 5 রুট এক্স তখন মানে কত, তখন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/5। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি সবার কাছে যে কিউব রুট মানে কি, শুধু রুট মানে কি, 5 রুট এক্স মানে কি, ঠিক আছে। তো আমি যদি এটাকে লিখতে চাই কিউব রুট যদি ভেঙে লিখতে চাই এরকম ভাবে, তখন লেখা যাবে কত এক্স টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এটা থেকে কি বলতে পারবো যেটা সেটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে, x টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে বলা যাবে x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1, ঠিক আছে কিনা, আশা করি ঠিক আছে। এখন কথা বলা যাবে লসাগু করলে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, ঠিক আছে। লসাগু করলে এটা হচ্ছে 3, এটা কত 1 প্লাস 3, তাহলে আলটিমেট দাঁড়াবে হচ্ছে এরকম x টু দি পাওয়ার এটা হচ্ছে 4/3, নিচে কত 4/3, ঠিক আছে। ভালো করে যদি সুন্দর করে সাজাও এই কথাটাকে লিখতে পারবা 3/4 লেখা দেখা যাবে, হ্যাঁ দেখা যায় 3/4 x টু দি পাওয়ার 4/3 প্লাস c, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন যারা ক্লাস করতেছো একটু বইলো তো, সকালবেলা ক্লাস করতে ভালো লাগতেছে নাকি রাতের বেলা ক্লাস করতে ভালো লাগতো, নাকি বিকালবেলা যে মাঝে মধ্যে ক্লাস হয় ওইখানে ক্লাস করতে ভালো লাগে, বইলো। আমার মতে সকালবেলা একটা ফ্রেশনেস কাজ করতেছে এবং ক্লাস করতে আমার নিজেরই ভালো লাগতেছে। এখন তোমাদের অপিনিয়ন জানাইও। ওই ওকে বলো। এই তো একজন অ্যান্সার দিয়ে দিছে, থ্যাংক ইউ। আচ্ছা বলো বলো, এই ম্যাথটা বুঝতে পারছি কিনা এতটুকু বলো। এই যে দুইটা ম্যাথ করাইলাম, 1 এর কত আর 2 এর 2, ঠিক আছে, এই দুইটা ম্যাথ সবাই বুঝতে পারছো কিনা। আর এবার কমপ্লিটলি শেষ হবে কিন্তু, একেবারে এই উইক যেটা আছে উইক পুরোটাই হচ্ছে আমাদের এই ডিফারেন্স ইন্টিগ্রেশন করানো হবে, ঠিক আছে। প্লাস এই শুক্রবার ধরো যে বৃহস্পতিবার পর্যন্ত আমরা এইচএসসি এর এই ম্যাথগুলো করব, দেন শুক্রবার শনিবার গ্যাপ, রবিবারে আবার এই ইসের ম্যাথ করাবো, অ্যাডমিশনের ম্যাথ করাবো, এইটারই ইন্টিগ্রেশনের। এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ব্যাচ প্রগতিতে যেই ক্লাসগুলো করাইতাম ঠিক সেম প্রসেস এখানে ক্লাস হবে, হচ্ছে আর কি অলরেডি। আচ্ছা এখন বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ সাদিয়া আফরিন বুশরা, সকালে ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা তুমি মাত্র এই কথাটা বললা, বাট ক্লাস তো ক্লাসে যেই কথাগুলো বললাম কমেন্টে বললা না কেন, এটা বুঝছো কিনা, সব ক্লিয়ার কিনা ওইটাও বলতে হবে, ঠিক আছে। ভালো লাগলে হবে না, ফিডব্যাক দিতে হবে। আচ্ছা ওকে, এখন বলো যে কোন ম্যাথটা আমরা করব। আচ্ছা তোমরা কি বলবো আমি বলি। 4-এর 1 নাম্বার, 4-এর যে 1 নাম্বারটা আছে সেই ম্যাথটা আমরা এখন সলভ করা ট্রাই করব। 4-এর 1 এটা কিন্তু বোর্ডে আসছে, 4-এর 1টা 2বার বোর্ডে আসছে, 2বার না 3বার 4বারের মতো বোর্ডে আসছে, 5বার। চট্টগ্রাম বোর্ডে আসছে 3বার, এই ম্যাথটা 3বার রিপিট হয়েছে চট্টগ্রাম বোর্ডে, 5 সালে 9 সালে 12 সালে, ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস cos 2x dx। এখন তোমরা আমাকে বলবা ত্রিকোণমিতির সূত্র জিজ্ঞেস করতেছি, 1 মাইনাস cos 2x সমান সমান কত, 1 মাইনাস cos 2x সমান সমান কত তোমরা বলবা। ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতি এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি না পারো, তোমার ইন্টিগ্রেশন সারাদিন ধরে বুঝাইলে আমি বুঝাতে পারবো না। ত্রিকোণমিতি প্লাস ইন্টিগ্রেশন দুইটা যদি কমপ্লিটলি পারো তাহলে তুমি হচ্ছে এই ইন্টিগ্রেশন করতে পারবা, না হলে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আটকাবা, ঠিক আছে। এখন বলো যেটা সেটা বললাম যে হচ্ছে 1 মাইনাস cos 2x সমান সমান কত, 1 মাইনাস cos 2x সমান সমান কত, আর 1 প্লাস cos 2x সমান সমান কত।
মনে রাখবা যখন 1 মাইনাস কস টুয়াইস এক্স তখন জিনিসটা হচ্ছে এরকম 2 সাইন স্কোয়ার এক্স, আর 1 যখন প্লাস 1 প্লাস কস টুয়াইস এক্স তখন জিনিসটা হচ্ছে এরকম 2 কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এইটা তাহলে বলতে পারি আমরা ইন্টিগ্রেশন অফ রুট ওভার, এখানে আছে কত 1 মাইনাস কস টুয়াইস এক্স, তাহলে ডিরেক্ট লিখতে পারবো কত এইটা নাকি, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটিকে ভাঙে কত লেখা যায় রুট ওভার 2, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এটা কত লেখা যায় স্কোয়ার রুট কাটাকাটি চলে গেলে শুধুমাত্র সাইন এক্স ডিএক্স থাকে, ঠিক কিনা, সাইন এক্স ডিএক্স থাকতেছে আমার। ঠিক আছে, এটা হচ্ছে রুট 2। এখন আমরা কি জানি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায়, মাইনাস কজ এক্স পাওয়া যায়, মাইনাস কজ এক্স পাওয়া যায়। ঠিক আছে, প্লাস সি, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে মাইনাস রুট ওভার 2 কজ এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এখন কিন্তু প্যাচ লাগায় না আবার, এখন কিন্তু অনেকেই প্যাচ লাগায় যখন ইন্টিগ্রেশন যারা নতুন করে তাদের কাছে সবচেয়ে বেশি এটা প্যাচ লাগে, সেটা হচ্ছে ডিডিএক্স। আমরা জানি ডিডিএক্স কত, সাইন এক্স সমান সমান হচ্ছে কজ এক্স, কোনো নেগেটিভ চিহ্ন নাই কিন্তু, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান সমান হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি, মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারছো কিনা আমি একটু কমেন্টে দেখে নিই। সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে, যতটুকুই পড়ো যদি ক্লিয়ারলি বুঝতে পারো অনেক উপকার হবে। আর সারাদিন পড়লা বাট মাথায় কিছুই ঢুকাইলে না, শুধু পড়ে গেলে লাভ নেই। দিনে হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা এনাফ, 6 ঘন্টাও এনাফ। ঠিক আছে, যারা সিলেবাস এখন শেষ করতে চাও। আচ্ছা, আমি একটা ভিডিও দিয়েছিলাম না, কল অফ ডিউটি খেলতে খেলতে একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, ওটা কে কে দেখছো? ওইটাতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা দিনে টাইম পাই না। দিনে টাইম পাই না বলতে কি, রাতেও টাইম পাই না। ঠিক আছে, রাতে পড়তে 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 দেখা যায় 3টা বাজে গেছে, 3টে বাজার পরে ঘুমাইতে গেলে ঘুম থেকে উঠি সকাল 10টায়। ঠিক আছে, তো সকাল 10টায় ঘুম থেকে উঠলে তো তোমার দিনের অর্ধেক অর্ধেক অংশ চলেই যায়। ঠিক আছে, এটা একটা। তো আমি যেটা সাজেস্ট করছিলাম যে যদি কেউ রাত 11টার দিকে ঘুমাইতে যায়, রাত 11টা কয়টার দিকে, এই রাত 11টার দিকে যদি কেউ ঘুমাইতে যায় তাহলে তার জন্য 5টার দিকে ওঠা ইজি হয়, 6 ঘন্টা ঘুম হয়ে যায়। ঠিক আছে, 6 ঘন্টা ঘুম যদি হয়ে যায় তাহলে তো 5টার দিকে তুমি ঘুম থেকে উঠলা, তারপরে 1 ঘন্টা রেস্ট নিয়ে 6টা থেকে পড়া শুরু করলা, 6টা থেকে 9টা, এই 3 ঘন্টা পড়লা, অনেক পড়া আগাবে। ঠিক আছে, এই 3 ঘন্টা পড়ার পরে ধরো যে সারাদিনে তো আর অনেক কাজ থেকে, এই কলেজের ক্লাস ক্লাস থাকতে পারে, তোমাদের অনলাইন ক্লাস, ঠিক আছে, অনেক কিছু থাকতে পারে। দেন রাতে আবার সাড়ে 7:30 থেকে ধরো যে এই কয়েকটা, তো দিনে হচ্ছে সকালবেলা, এটা সকালবেলা পড়লা আর কি, সকালবেলা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়লা, আর রাতে হচ্ছে 7:30 থেকে 10:30, এই 3 ঘন্টা টানা পড়তে হবে। ঠিক আছে, এই দুইটা টাইমে বাকি অন্য কিছু করা যাবে না। হ্যাঁ, যারা পড়তে চাও তারা দুপুরে পড়তে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সে নেই। কিন্তু এই দুইটা টাইম রাতে আর সকালে, এই ফিক্স দুইটা টাইম হচ্ছে 6 ঘন্টা হয়। এই 6 ঘন্টা যদি পড়ার ভিতরে ফিক্স থাকতে পারো, তোমার সিলেবাস এই যে সময়টা আছে, ডিসেম্বরে বলছে অনেকে এইচএসসি হবে, তার ভিতরে শেষ করা সম্ভব ইনশাল্লাহ, যদি কিনা এই সকাল রাত এটা টাইমলি মেনটেন করে চলতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, এই যে ঘুম যেটা ছিল 11টা থেকে 5টা, রেগুলার এই টাইমে ঘুমাইতে হবে, তাহলে সকালবেলা তুমি একটা ফ্রেশনেস কাজ করবে, সকালবেলা এটা পড়তে পারবা, তারপরে যা যা কোনো সমস্যা নেই, রাতে আবার করবা, রাতে পড়ার পর আবার এই স্লিপ, এই সাইকেল 3টা। এটা সকালে হচ্ছে 6টা থেকে 9টা পর্যন্ত পড়তে হবে, রাতে হচ্ছে 7:30 থেকে 10:30, আর ঘুমাইতে হবে এইটা, এই ঘুমের টাইমে ফিক্স রাখবা। ঘুম যদি খারাপ হয় সারাদিন খারাপ যাবে, এটা মনে রেখো। তো ঘুম যদি ভালো হয় দিনটাও ভালো যাবে। আচ্ছা, এটা গেল আর কি। আর যারা নর্মালি যারা নামাজ পড়ো আর কি, ঠিক আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাদের জন্য টাইম নাই এই কথাটা বলার কোনো স্কোপ নেই। ঠিক আছে, তারা অনেক টাইম পাবা, সমস্যা নেই। আচ্ছা, এখন পড়ায় চলে আসো। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে আরেকটা ম্যাথ, সেম ম্যাথই, সেম টাইপের ম্যাথই, 5-এর 1। এই অধ্যায়ের ম্যাথগুলো সোজা, কারণ সূত্রগুলা
শুরুর দিকে তো এই ম্যাথগুলো সোজা। ত্রিকোণমিতি পারলে প্লাস হচ্ছে এই প্রথম যে সূত্রগুলো দেখালাম একটা সূত্র এটা পারলেই হয়ে যায়। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos twice x 1 প্লাস cos twice x dx এটার মান বের করতে বলছে, এটার মানে হিসেব বের করতে বলছে, এটা মানটা কত হয় সেটাই। আচ্ছা এখন দেখো এটা কেমনে করবা। দেখো আমরা কি জানি 1 মাইনাস cos twice x আমি মাত্র শিখেছি 1 মাইনাস cos twice x সমান কত 2 sin square x আর কত 1 প্লাস cos twice x সমান হচ্ছে 2 cos square x। তাহলে সেম প্রসেসে কি লেখা যাবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা কত 2 sin square x, এটা কত লেখা যাবে 2 cos square x লেখা যাবে নাকি dx। এই 2 কাটা, যদি কাটাকাটি যেহেতু আচ্ছা পরের লাইনে কাটি ইন্টিগ্রেশন এই 2 কাটাকাটি গেছে, ঠিক আছে। তাহলে থাকে কত sin square x ডিভাইড বাই cos square x। আমরা কি জানি sin বাই cos মানে কি 10, তাহলে লেখা যায় না 10 square x লেখা যায় dx। এখন আমরা কি জানি যে 10 স্কয়ার এর ডাইরেক্ট কোনো সূত্র নাই, 10 স্কয়ারের ডাইরেক্ট কোনো সূত্রই নেই, ঠিক আছে। তাহলে কত লেখা যেতে পারে, সেম প্রসেস আমরা শিখাচ্ছিলাম এই ম্যাথটা কিন্তু একটু করছি, ঠিক আছে। শেষ বিকালের ট্রেন নাকি 1 ছিল, তাহলে 10 স্কয়ার x এর বদলে লেখা যায় কত sec স্কয়ার x - 1 sec স্কয়ার x - 1 dx। এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x সূত্র আছে, ঠিক না। আবার ইন্টিগ্রেশন অফ dx এর সূত্র আছে, কি জানি আমরা, এটা মানে হচ্ছে 10x, ঠিক না, এটা মানে হচ্ছে x, এটা মানে কত c, এটা হচ্ছে আমার অ্যানসার। সোজা না সোজা, ঠিক আছে। জাস্ট হচ্ছে ত্রিকোণমিতি পারলে প্লাস ডিফারেন্সিয়েশনের নরমাল জিনিসগুলো জানলে ইজি জিনিস, ঠিক আছে। এখন দেখো শেষ হয়েছে কিনা, এটা বুঝছো কিনা বলো। যদি হয় তাহলে বলবা 5-এর 1 ক্লিয়ার, যদি হয় তাহলে বলবা 5-এর 1 সবার কাছে ক্লিয়ার, বলো। আমি তো ভাবছি যেটা সেটা হচ্ছে তোমাদের ওইটা ম্যাথ আমি দিব, ওই ওই কি বলে আমি এটা ভাইবে রাখছি 3-এর 4 নং তোমাদের একটা হোমওয়ার্ক দিব, তোমরা যদি না করো তাহলে নেক্সট দিন দেখাবো আমি, ওটা চিন্তা করবা কেমনে হয়। এখন করে যেতে পারি বাট তোমরা একদিন চিন্তা করো। নাহিয়ান নূর যেটা বলছো আর কি, ঠিক আছে, আগেই দেখছো, থ্যাংক ইউ, যেটা দেখছো তুমি বইটা আগে দেখে রাখছো যে আসলে কোন কোন ম্যাথ তুমি পারবা না, ওকে। বাট একদিন তোমাদের হাতে টাইম দিলাম, সেটা যে তোমরা আগে ডিসকাস করবা যে কোনটা কোনটা কেমনে কি করা যায়, আমি ওইটা ধরে রাখছি তোমার হোমওয়ার্ক দিব। আর তোমরা বলতেছো যে ডিরেক্ট দিব, আচ্ছা সমস্যা নেই। এটা ক্লিয়ার কিনা এটা বলো, এটা সবাই ক্লিয়ার কিনা এটা বলো। আচ্ছা 5-এর 1 ক্লিয়ার, ওকে। আহমেদ শাহরিয়ার, আচ্ছা তুমি বলছিলে কি 11:30-এর দিকে ঘুমাও, হ্যাঁ 11:30, ওকে সমস্যা নেই, ঠিক আছে। বাট যেটা বললাম সকালবেলা ওইটা পড়া ট্রাই করো, টাইম পাবা, হাতে অনেক টাইম পাবা। আর ইউটিউবে গিয়ে ওই আমার পুরো হচ্ছে প্রসেসটা দেখো, ঠিক আছে। একটা শিরোনামে আমাদের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে দিনে 24 ঘন্টা আমি পাই 12 ঘন্টা, ওই ভিডিওটা দেখো। আমি পুরো ডিসকাস করছিলাম ব্যাপারটা নিয়ে, আসলে কেন আমাদের এরকম মনে হয় যে আমাদের মনে মানে মনে হয় কেন যেন টাইম কম পাইতেছি, ঠিক আছে, প্রপারলি 24 ঘন্টা ইউজ করতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা আমি আর ম্যাথ কোনটা করাবো, 5-এর 1 করাইলাম, হ্যাঁ 7-এর 7 করাবো, ওকে। 7 কি ছিল, 7 হচ্ছে sec স্কয়ার x ইন্টিগ্রেশন অফ, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বলতে ভালোই বোর্ড, বার 10-12 বার বোর্ডে আসছে আর কি, ঠিক আছে। এই যে সব বোর্ডে আসছে, এতবার বোর্ডে আসছে। sec স্কয়ার x cosec স্কয়ার x dx, ঠিক আছে এইটা। এখন এই ম্যাথটা করতে গেলে একটু অড মনে হইতে পারে, ঠিক আছে। আচ্ছা তাও করার চেষ্টা করি, দেখি এরপরে কি লেখা যায়। মনে রাখবা, আমরা কি জানি, মনে রাখার কিছু নাই, এটা তোমরা জানো যে sec স্কয়ার x এর কত লেখা যায় 1/cos স্কয়ার x লেখা যায়, ঠিক না, cos স্কয়ার x লেখা যায়। আর cosec x লেখা যায় কত sin স্কয়ার x লেখা যায়, ঠিক না, dx লেখা যায়, ঠিক আছে। এখন দেখো উপরে কত মনে মনে 1 আছে না, উপরে মনে মনে কত আছে 1 আছে। এখন এই 1টাকে ইচ্ছা করলে আমরা কত লিখতে পারি, sin স্কয়ার x প্লাস
cos স্কয়ার x লিখতে পারি না অবশ্যই পারি না লিখতে পারি, ঠিক আছে, এইভাবে লেখা যাইতে পারে, কোনো সমস্যা নেই। এখন এটাকে দুই অংশে ভাগ করব, কেমনে ভাগ? ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে sin স্কয়ার x, নিচে কত cos স্কয়ার x, এটা কত sin স্কয়ার x, ঠিক না? এটা হচ্ছে dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x, নিচে কত cos স্কয়ার x, এটা কত sin স্কয়ার x। লিখা যাবে না? অবশ্যই যাবে, ঠিক আছে, এটা লেখা যাবে, কোনো প্রবলেম নাই। এখন যেটা করতে পারবা, sin স্কয়ার x আর sin স্কয়ার x কাটাকাটি দিতে পারবা, তাহলে থাকে কত 1/cos স্কয়ার x। 1/cos স্কয়ার x মানে কত sec স্কয়ার x, ঠিক না? sec স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র আছে? হ্যাঁ আছে, আমরা জানি। আচ্ছা, এটা কত cos স্কয়ার x আর cos স্কয়ার x কাটাকাটি চলে গেল, 1/sin স্কয়ার x আছে। এখন 1/sin স্কয়ার x মানে কত cosec স্কয়ার x, নাকি cosec স্কয়ার x dx, ঠিক আছে। আমি এটার পরে লিখতেছি। এখন আমরা কি জানি যে sec স্কয়ার x মানে sec স্কয়ার x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মানে কত 10x, ঠিক না? তাহলে 10x আর cosec স্কয়ার x dx মানে কত মাইনাস cot x ছিল, নাকি মাইনাস cot x প্লাস কত c, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে 7 নম্বর যে ম্যাথটা আমি দেখাইলাম মাত্র, এই 7 নম্বর ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বইলো। 7 নম্বর ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বইলো। 7 নম্বর ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বইলো। এই যে এইটা, এই লাইনটা, এর নাম কি বলেন? নাহিয়ান নূর, এইটা, এই যে এই লাইনটা বুঝো নাই, রাইট? একটু বলে তো, এই লাইনটাতে আসলে কি হয়েছে জানো? উপরে তো আমাদের 1 ছিল, উপরে 1 ছিল না? এখন আমরা কি জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান 1 না? ওই জিনিসটাই আমি এখানে লিখছি আর কি, এক্সট্রা আর কিছু না, ঠিক আছে। এটা মানে তো 1 আর কিছু না। দেন যে প্লাস চিহ্ন ছিল আর নিচে তো এই জিনিসটা, ঠিক আছে। তাহলে আমি দুটো ভাগ করছি এরকম ভাবে, sin স্কয়ার x ডিভাইডেড বাই এইটা প্লাস চিহ্ন cos স্কয়ার x ডিভাইডেড বাই এইটা, এই অংশে ভাগ করে আমি ম্যাথটা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা নাহিয়ান নূর, এখন কি ক্লিয়ার হইছো? এখন কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বইলো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তোমরা বলছিলা যে হচ্ছে 3-এর 4 নাম্বার ম্যাথটা করা যেত নাকি? 3-এর 4 নাম্বার ম্যাথ, ওকে, 3-এর 4 নাম্বার ম্যাথটা করা যায়। এই 3-এর 4 নাম্বার ম্যাথ খুবই সোজা, এটা পারবে না কেন? 3-এর 4 নাম্বার ম্যাথটা করা যেতে বলছিলা, তো আমি এটা করা দিচ্ছি এখন, ঠিক আছে। তোমাদের তাহলে আজকে হোমওয়ার্ক কি দেবো রে ভাই আমি? হ্যাঁ, সব তো ম্যাথ করাই দিলাম। 3-এর 4, 3-এর 4, ওকে। 3-এর 4টা আমি একটু বলতেছি। ইন্টিগ্রেশন অফ sec x ব্র্যাকেট sec x tan x, ঠিক আছে, sec x tan x, রাইট? sec x tan x, sec x minus tan x, দেখা যায় dx। তাহলে কত লিখতে পারা যায়? এটা ইচ্ছা করলে লিখতে পারি আমরা sec স্কয়ার x, ঠিক না, sec স্কয়ার x মাইনাস sec x tan x ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে কত লেখা যায়? sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x ইনটু tan x dx। এখন আমরা খুব ভালো করে জানি এটা মানে কত, এটা মানে হচ্ছে tan x, আর এইটার কত, এটা সূত্র অনুসারে কত ছিল? sec x tan x sec x, ঠিক আছে, প্লাস আমি সূত্রটা লিখে দেই। সূত্রটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইকুয়াল হচ্ছে tan x, আর ইন্টিগ্রেশন অফ sec x tan x সমান হচ্ছে sec x প্লাস c, আর প্লাস c প্লাস, এখানে আবার দুইটা প্লাস সি দিও না, ঠিক আছে, একটা প্লাস সি দিলেই হবে, আর কিছু লাগবে না। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন এইটা ছিল মোটামুটি আমাদের আজকের শেষ ম্যাথ আর কি, ঠিক আছে, এটা ছিল মোটামুটি আজকের শেষ ম্যাথ। এখন বুঝতে পারছি কিনা? আমি আজকে ক্লাসটা ইচ্ছা করি হচ্ছে কম রাখছি, কারণ প্রথম দিন বেশি দিলে ঝামেলা আছে। সো এগুলি আগে ক্লিয়ার হয়ে যাও, সূত্রগুলি মোটামুটি জানবা, দেন কালকে থেকে হচ্ছে একটু বড় ক্লাস হবে 1.5 ঘন্টার মতো।
1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে লিখে নাও সবাই যে হোমওয়ার্কটা আসলে কি। এখন তোমরা যেটা করবে, যারাই ক্লাস করছো তারা হচ্ছে ক্লাস নোট পোস্ট করে দিবা। পোস্ট করার সাথে সাথে দুটো জিনিস লিখবে। একটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে এই ব্যাচ একটা প্রগতি, এই কথাটা লিখবা, ব্যাচ প্রগতি, আর হচ্ছে ক্লাস নোট, এই কথাটা লিখো, ক্লাস নোট, ঠিক আছে। এই ক্লাস নোট লিখে রাখলেই হবে, আর কিছু লাগবে না আপাতত। ব্যাচ প্রগতি, ক্লাস নোট, এই কথাটা লিখে রেখো। আর যেই জিনিসটা পড়েছে ইন্টিগ্রেশন লেকচার 01, একটা লিখে রেখো যে ইন্টিগ্রেশন L01 লিখলে হবে, লেকচার 01 ক্লাস নোট। ক্লাস নোটটা এখানে না লিখা এখানে লিখো, আর কি তাহলেই হবে, বুঝতে আমার ইজি হবে। এই হ্যাশট্যাগটা দিয়ে পোস্ট করে দিব সবাই, ঠিক আছে। আর হ্যাশট্যাগ দিবা হচ্ছে কারণটা হচ্ছে এই কারণ, সেটা হচ্ছে আমি এই কথাটা লিখলে তোমাদের ক্লাস নোট সব একসাথে পাবো, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা দেওয়া, কে কি করছে না করছে দেখা যাবে। আচ্ছা, হোমওয়ার্ক তোমরা লিখে নাও। হোমওয়ার্ক লেকচার 1, লেকচার 01, এটা কালকের আজকের ভেতরেই পোস্ট করবা তোমরা সবাই। আমি বাইশে কয়েকটা দিতেছি। এটা হচ্ছে একের 7 নাম্বার করবা, 2 হচ্ছে 5 নাম্বার, ভেজাল মনে হবে বাট ভেজাল না, চাইলেই করতে পারবা। 2 5 নাম্বার, 3 4 আমি করা দিছি, তো 3 করবা। 5 2 নাম্বার করতে হবে তোমাদের, 5 2 নাম্বার করবা। আর 6 2 নাম্বার করবা। এই 5টা ম্যাথ, 1 2 3 4 5, এই 5টা ম্যাথ তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। তোমাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে বলো, নাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, একজন বলছিল যে হচ্ছে রাতে ঘুমই আসে না। রাতে ঘুম না আসার অন্যতম কারণ হচ্ছে, ধরো এই যে আমি বললাম যে ধরো তুমি কেউ একজন 3টার দিকে ঘুমাইতে যায়, তো সে চাইলে কিন্তু সে এটা কি করতে পারবে না, 11টার দিকে ঘুমাইতে পারবে না, চাইলে জিন্দিগিতে পারবে না, সে জিন্দিগিতে ঘুমাইতে পারবে না। তো তার ক্ষেত্রে যেমন করতে হবে কাজটা, সেটা হচ্ছে ওই পার্সনটাকে প্রথমে হচ্ছে 2টার দিকে ঘুমানোর চেষ্টা করতে হবে। 2টার দিকে ঘুমানোর চেষ্টা করতে হবে মিনিমাম 15 দিন, তাহলে সে একটা শিডিউলে আসবে। 15 দিন যাওয়ার পরে সে চেষ্টা করবে হচ্ছে 1:30 দিকে ঘুমানোর। তারপরে কি এরকম করতে করতে 12টা, এরকম করতে করতে সে একদিন 11টায় চলে আসতে পারে, ঠিক আছে। বাট বেশিক্ষণ কিন্তু রিডিউস করা যাবে না, এই 3টা 2টা এরকম করে আস্তে আস্তে কমাইতে হবে, ঠিক আছে। হঠাৎ করে 11টার দিকে কারো ঘুম আসা পসিবল না, ঠিক আছে। মানুষের ঘুমটাও তো একটা সাইকেলের মতোই, যে এই সময় আসা। চিন্তা করে দেখো যে আমাদের তো, আমরা মানুষ তো, বাঁচার জন্য তো খাদ্যের প্রয়োজন হয়, 3 বেলা তো খাই, রাইট। সকাল, দুপুর, আবার কি রাত। কি দেখবে এই 3টার সময় যখন তুমি রেগুলার খাও, ওই সময় দেখবে কি যে খিদাটা ওই সময় লাগে। আশেপাশে দেখবে খিদাটা কম লাগে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা তোমাদের হ্যাবিট, অভ্যাস, ঠিক আছে। তো এই যে অভ্যাসটা, 3টার দিকে ঘুমানোর অভ্যাসটা কমাইতে হবে, আস্তে আস্তে এরকম করতে করতে কমাইতে হবে। 3টা 2টা 1:30 12টা এমন করতে করতে 11টার দিকে একদিন তুমি ঘুমাইতে পারবা। যদি 11টার দিকে ঘুমাও, একদিন তুমি 5টার দিকে উঠতে পারবা, ইনশাল্লাহ 5টার দিকে উঠতে পারবা। 6 ঘন্টা একটা ঘুম, প্রপার ঘুম আশা করা যায়, যে প্রপার ঘুম হয়, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। কালকে ইনশাল্লাহ একই সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।